যে একজন নার্স ডিউটিরত অবস্থায় তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন, এত মেন্টাল প্রেশার, কারণ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার নেই, স্টাফ নেই। গতকাল কলকাতার পেনশনাররা যারা কেএনসি এলাকার মধ্যে অবস্থান করেন, তারা গতকাল সমৃদ্ধি ভবনে ডেপুটেশন দিয়েছেন, কর্মচারী জমায়েত করেছেন, অবসরপ্রাপ্তদের জমায়েত করেছেন। একটা খালি বিভিন্ন ডিপার্টমেন্টকে বলেছিলেন যে তোমরা ডেটাটা পাঠাও, কত এমপ্লয়ি আছে, অবসর আছে, কিন্তু তারপরে ডেটা পাঠানো হয়েছে, কিন্তু তারপরে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেই। এই ধোঁয়াশাটা কেন? এই জায়গাটা পরিষ্কার করা সরকারের দায়। কিন্তু এই যে অর্ডারটা বেরিয়েছে, সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে, পঞ্চম বেতন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়েই, সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়েই যে রাজ্য সরকারি কর্মচারীরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স পেতেই মদত ভাতা পাওয়ার অধিকারী। এটা কারুর দয়ার দানের বিষয় না। তাহলে এই অর্ডারটার মধ্যে বলা উচিত ছিল যে এআইসি পে অনুযায়ী এত সালের যে এত এত কিস্তি, এই কিস্তি বাবদ আমরা 20% দিচ্ছি, সেটা কোথাও ডিএর অর্ডারে পরিষ্কার বলা নেই। ফলে আমাদের এই ভয়টা থেকেই যে সরকার কি আদৌ এআইসি পে কে মান্যতা দিচ্ছেন, দিতে চান কি দিতে চান না, এই প্রশ্নটা বড় আজকে কর্মচারী সমাজ হিসেবে বড় প্রশ্ন হিসেবে দাঁড়াচ্ছে। তাকে সরকার নিয়োজিত করেছে, সে দায় তো সরকারের। তাহলে কর্মচারী আছেন, তিনি কাজ করছেন, অথচ একটা আদেশনামা দিয়ে তাদের 2 মাস ধরে মায়না বন্ধ রাখা হলো। শুধু তার মায়না বন্ধ না, তার পরিবারটাকে নিয়েও টানা হেঁচড়া করা হলো। একজন কর্মচারী 3 মাস বাদে রিটায়ার করবেন, 3 মাস আগে মানে জিপিএফ এ 90% উইথড্র করা যায়। তিনি জানেন না, তিনি অ্যাপ্লাই করেননি, তার নামে 90% উইথড্রল করে 19 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। নভেম্বর 25 থেকে এপ্রিল 26 পর্যন্ত এই র্যাকেট কাজ করছে। র্যাকেট সারা জীবনের সঞ্চিত অর্থ, তার ভবিষ্যৎ পড়ে আছে, তার পরিবার পড়ে আছে, তারা পরিবারের লোকজন এসছেন কাল। ফলে এর একটা এসএমএস, সুনির্দিষ্টভাবে এদের অর্থ ফেরত এবং আইনানুগভাবে প্রশাসনিকভাবে যাদের এগেনস্টে, যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, তাদের এগেনস্টে সুনির্দিষ্ট পদক্ষেপ রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। মানে ভরসার জায়গা প্রতিষ্ঠিত করতে গেলে কর্মচারীদের এই অর্থ ফিরে দিতে হবে। এবং আমাদের আশঙ্কা শুধুমাত্র বাঁকুড়া জেলার মধ্যে এটা সীমাবদ্ধ নয়, আরো কয়েকটা জেলাতে আছে। কর্মচারীদের, আমাদের সদস্যর কথাও বলছি না, কর্মচারীদের ন্যায় প্রতিষ্ঠা, তার নিজস্ব অধিকার প্রতিষ্ঠা পৌঁছে দেওয়ার দায়িত্ব রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। দাদা, আগামী 18 তারিখ নতুন করে একটা শুনানির দিন ডিএ সংক্রান্ত বিষয়ে। ইতিমধ্যেই আমরা লাস্ট যে শুনানির দিন ছিল সেখানে ইন্দ্রু মালহোত্রা কমিটি বলেছে যে রিপোর্ট তারা তৈরি করেছে, যারা মামলা করেছেন বা যারা লড়াই করছেন তাদের কাছে যেন রিপোর্টটা পেশ করা হয়। এই রিপোর্টটা দেখে কি বুঝছেন, কি বক্তব্য রয়েছে ওই রিপোর্টটির মধ্যে? দেখুন, এখন অব্দি যে কটা সাবমিশন আমরা পেয়েছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত সরকার যে পন্থা অবলম্বন করেছিলেন, এই সরকারও এসে প্রায় একই পন্থা অবলম্বন করছে। সরকার পরবর্তীকালে কর্মচারী মহলে একটা বিপুল প্রত্যাশা খুব স্বাভাবিকভাবেই জন্মেছে। এই সরকারের উপর ভরসা রেখেছিলেন যে এই সরকার আসতে পরে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে টুডি পাই তাকে ফলো করা হবে। এমনকি গত 1 জুন মুখ্যমন্ত্রী যে সংগঠনগুলোর সাথে, মামলাকারী সংগঠনগুলোর সাথে বসেছিলেন, সেখানেও তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন কোর্ট যেভাবে ডাইরেকশন দেবে না তাকে রূপায়ণ করা। কিন্তু সাবমিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিগত সরকারের ন্যায় এখানেও গ্রান্টি রেটের কর্মচারীদের কথা কিছু বলা হয়। 85% অব্দি তারা দিতে পারবেন, এই একটা আন্ডারটেকিং দিয়েছে। 2008 থেকে 19 পর্যন্ত অবসরপ্রাপ্তদের জন্য আদেশনামা প্রকাশ হয়েছে। কর্মরতদের জন্য এখনো 2008 থেকে 16 পর্যন্ত কোনো ধরনের কোনো ডাইরেকশন অর্থ দপ্তরের নেই। কলকাতার পেনশনারদের জন্য অর্থ দপ্তর থেকে আদেশনামা প্রকাশিত হলো। গতকাল কলকাতার পেনশনাররা যারা কেএনসি এলাকার মধ্যে অবস্থান করেন, তারা গতকাল সমৃদ্ধি ভবনে ডেপুটেশন দিয়েছেন, কর্মচারী জমায়েত করেছেন, অবসরপ্রাপ্তদের জমায়েত করেছেন। কারণ দীর্ঘদিন ধরে 2 মাসের প্রতিশ্রুতি আজ 15ই আগস্ট হয়ে আসছে, অর্থাৎ 2.5 মাস হয়ে যাচ্ছে কলকাতার কর্পোরেশনের অভ্যন্তরে থাকা পেনশনারদের, ফ্যামিলি পেনশনারদের অর্থ ঢোকেনি। তাহলে সরকার নির্দেশ দিচ্ছেন, কোন প্রতিবন্ধকতা কাজ করছে? আমরা জানি ব্যাংকের যে অ্যাপ, যে সফটওয়্যার, সেইটাকে আপডেট করা হয়েছে, কিন্তু সেভাবে এখনো ব্যাংক থেকে সেই অর্থ প্রদান করা হয়নি। তাহলে সেখানে তো সরকারের একটা দায়িত্ব থেকে থাকে। সরকারের কর্মচারী চাপতে, এখন কর্মচারী, অতীতে কর্মচারী ছিলেন, তাহলে তাদের প্রতি সরকারের দায় দায়িত্ব সেক্ষেত্রে দাঁড়িয়ে
অনেকটাই আমরা দেখছি যে সরকার কিছুটা উদাসীন। নিশ্চয়ই সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে দ্রুত যাতে এই মীমাংসাটা করা হয়। আপনার কলকাতার পেনশনাররা তো যেমন বঞ্চিত, একইভাবে ওয়ার্ক চার্জ কর্মচারী, বারে বারে আমরা এই কথাটা বলছি, জিটিএর মধ্যে কর্মচারী, তারা তো রাজ্য সরকারি কর্মচারী। অর্থ দপ্তরের টাইম টু টাইম তাদের বেতন কমিশন কার্যকরী হয়, দিয়ে দেওয়া হয়, প্রতি মাসে বেতন পান স্টেট এক্সচেকার থেকে, অথচ তাদের এরিয়ারের বিষয়ে একটি বাক্যর উল্লেখ করা হচ্ছে না। কোনো ধরনের কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না। 997, 996 এর যে আদেশনামা জারি করা হয়েছিল মার্চ মাসে, তারপরে একটা খালি বিভিন্ন ডিপার্টমেন্টকে বলেছিলেন যে তোমরা ডেটাটা পাঠাও, কত এমপ্লয়ি আছে, অবসর আছে, কিন্তু তারপরে ডেটা পাঠানো হয়েছে, কিন্তু তারপরে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেই। এই ধোঁয়াশাটা কেন? এই জায়গাটা পরিষ্কার করা সরকারের দায়। এই যে আপনি বললেন গ্র্যান্ট ইন রেট কর্মীদের কোনো নাম নেই, তাহলে তাদের ভবিষ্যৎ কি বলে বুঝছেন? মানে তারা কি টাকা পাবেন না? দেখুন, তারা তো রোপার, এটা তো রোপার এফেক্ট, রোপা তো এটা ইমপ্লিমেন্ট হয়েছে। বোর্ড, কর্পোরেশন, অধিকৃত সংস্থা, শিক্ষক, শিক্ষাকর্মী বন্ধু, পরিবহন, পঞ্চায়েত, লাইব্রেরি থেকে শুরু করে সবার ক্ষেত্রে তো রোপা ইমপ্লিমেন্ট হয়েছে। সেই কর্মচারীরা আজকে নতুন করে আদালতে কেস ফাইল করতে বাধ্য হচ্ছে যে রোপার এফেক্ট আমরা পেয়েছি, ওয়ারাস ওই রোপার এফেক্ট অনুযায়ী আমাদের যে ডিএর এরিয়া সেটা থেকে আমরা কেন করছি? স্টেট অফ এমপ্লয়িজ, অল আর স্টেট অফ এমপ্লয়িজ, তাহলে তারা কেন বঞ্চিত থাকবেন? এতদিন প্রায় 3 মাস অব্দি এই সরকারের কাছে ভরসা রেখেছিলেন, আর ভরসার এক জায়গায় তারা পাচ্ছেন না। ফলে তারা হাইকোর্টে এই প্রশ্নটা তোলা, হাইকোর্টের মাধ্যমে যাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়, দ্রুত তাদের প্রদান করা হয়, সেই পদক্ষেপ তারা গ্রহণ করছে। দেখুন দাদা, এই আন্দোলন দীর্ঘদিনের, প্রায় 2009-10 সাল থেকে চলছে, প্রায় একটা 16-17 বছরের একটা জার্নি রয়েছে। সেখানে দাঁড়িয়ে সঞ্জয় স্যার এই আগস্ট মাসেই রিটায়ার করছেন। উনি দীর্ঘদিন ধরে এই মামলাটা সামলাচ্ছিলেন, উনি ওয়াকিবহল পুঙ্খানুপুঙ্খভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার জায়গায় যিনি নতুন আসবেন বিচারপতি, তারও তো একটু বেশি সময় নেওয়ার প্রয়োজন, বা তারও একটু সময় লাগতে পারে। তাহলে কি আবার নতুন করে একটা তারিখের পর তারিখ কি তৈরি হতে পারে? দেখুন, কোর্টের যা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যেভাবে এটাকে মেনশন করে এটাকে ফিক্স করা হয়েছে, তাতে কিন্তু পরিষ্কার যিনি জাজ আছেন তার রিটায়ারমেন্ট আগে সে মানে চেঞ্জ করে দিতে চাইছে। এখন সরকার থেকে কি দৃষ্টিভঙ্গি থাকবে আমরা জানি না, না হলে হয়তো 28 তারিখই চূড়ান্ত হবে। কিন্তু কোর্ট তো নির্দেশ দেবে, কার্যকরী করার দায়িত্ব তো সরকারের। সরকার যদি সেটা কার্যকরী না করেন, তাহলে আমরা যৌথ মঞ্চগতভাবে যেমন আইনি প্রক্রিয়ার দিকে যাচ্ছি, তাহলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যেতে হবে কর্মচারীদের দাবি। এই যে একটা তথ্য আমরা পাচ্ছি যে 2028 অব্দি সরকার বলেছেন, বর্তমান সরকার বলেছেন যে 2028 অব্দি আমাদের সময় দিতে হবে, এবং 85%, তার মধ্যেই আবার পুজোর আগে বলছেন 38%। এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করেন। দেখুন, ও দুটো পার্ট আলাদা। একটা হচ্ছে 8 সাল থেকে 19 সাল পর্যন্ত এরিয়ারের ডিউ, আর এখন যেটা 38% যেটা বলছেন, অ্যাকচুয়ালি বাড়ছে হচ্ছে 20% অক্টোবর থেকে। মিলিয়ে এখন এক্সিস্টিং আছে 18, আরো 20 অ্যাড করে মোট 38% দিয়ে কর্মচারীরা পান। সেটা হচ্ছে প্রেজেন্ট প্রপার উপর বেস। কিন্তু এই যে অর্ডারটা বেরিয়েছে, সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে, পঞ্চম বেতন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়েই, সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়েই যে রাজ্য সরকারি কর্মচারীরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স পেতেই মর্গ ভাতা পাওয়ার অধিকারী। এটা কারুর দয়ার দানের বিষয় না। আজকে 20% মর্গ ভাতা ঘোষণা করা হয়েছে, কোথাও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কতটা উল্লেখ নেই। কোন কিস্তিগুলো আজকে দিচ্ছেন 20%? কেন্দ্রীয় সরকার জবে থেকে যে পার্সেন্টেজ মর্গ ভাতা ঘোষণা করেছেন, সেই পার্সেন্টেজ ক্যালকুলেশন করে মর্গ ভাতা দেওয়া উচিত। আজকে সেই ধরনের কোথাও নেই। অর্থাৎ এর আগের সরকারও দেখেছি ডিএটা যেন তার ইচ্ছাধীন, এই সরকারের ক্ষেত্রেও দেখছি ডিএটা যেন তার ইচ্ছা। নিঃসন্দেহে 20% মর্গ ভাতা ঘোষণা করেছেন, অবশ্যই অভিনন্দন। কিন্তু কোর্ট বারে বারে মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে কোর্টকে আমরা মান্যতা দেবো, তাহলে কোর্ট তো এআইসি পে অনুযায়ী বলেছে, তাহলে এই অর্ডারটার মধ্যে বলা উচিত ছিল এআইসি পে অনুযায়ী এত সালের যে এত কিস্তি, এই কিস্তি বাবদ আমরা 20% দিচ্ছি। সেটা কোথাও ডিএর অর্ডারে পরিষ্কার বলা নেই। ফলে আমাদের ওই ভয়টা থেকেই যে সরকার কি আদৌ এআইসি কে মান্যতা দিতে চান কি দিতে চান না, এই প্রশ্নটা বড় আজকে কর্মচারী সমাজের সাথে বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। এবং আর একটা ভয়ের কারণ হতে পারে যে গ্র্যান্ট ইন কর্মীদের কোনো উল্লেখ নেই,
তাদের এর ক্ষেত্রে 20% যে মহার্ঘ ভাতা দিয়েছেন তারও তো গ্রান্টিনেতে আছে। না মানে রিপোর্টটাই এরিয়ারের ক্ষেত্রে গ্রান্টিনেতে, কিন্তু রোপা নয়, কিন্তু সমস্ত অংশের কর্মচারীদের কথা বলেছে। তাহলে রোপা নয় যেটা বলেছে সেটাকেই যদি মান্যতা দেওয়া হয় তাহলে তার মধ্যে সেগ্রিগেট করা যায় না। আসলে কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরির একটা অপকৌশল বলে আমরা সংগঠন। দাদা আমার শেষ দুটো প্রশ্ন রইল। প্রথম প্রশ্ন হচ্ছে যে বিগত সরকারও বলতেন পয়সা নেই, এই সরকারও একই কথা বলছেন পয়সা নেই, তাই 85% দিতে পারবো, এই কথাগুলো উঠছে বা আমরা শুনতেও পাচ্ছি। আর দ্বিতীয় সবচেয়ে বড় খবর, আমরা বাঁকুড়ার মতো একটি রাজ্যে, বাঁকুড়ার মতো একটি জেলাতে একটি তছরূপের খবর পাচ্ছি, শুনতে পাচ্ছি যে সরকারি কর্মচারীদের যে ফান্ড অর্থ সেটা নিয়েও একটু তছরূপি হচ্ছে। বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন, এগুলো একটু যদি আমাদের তুলে ধরেন দর্শকদের সামনে। নিশ্চয়ই বাঁকুড়ার বিষয়টা আমি আসছি, তার আগে যেটা বললেন যে অর্থের অভাব, তাহলে এই সরকার যখন নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে যাননি আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি বড় বিরোধী দলের নেতা তো সেই সময় ছিল। তো সেই সময় দাঁড়িয়ে রাজ্যের অর্থনৈতিক অবস্থা কি তিনি বিধানসভায় জনপ্রতিনিধি হিসাবে, বিরোধী দলের নেতা হিসাবে যথেষ্ট ওয়াকাবহাল ছিল। তারপরেও তো তারা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এসেও কর্মচারীদের প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন, 45 দিনের মধ্যে বেতন কমিশন। আর সেটা করতে গেলে কি অর্থের প্রয়োজন? তারা অর্থের অবস্থা কি জানেন? আজকে কেন্দ্রীয় সরকারের ঋণ, কেন্দ্রীয় সরকার তো বিপুল পরিমাণ দিয়ে, ভারতবর্ষের অন্য স্টেটগুলোতে বিপুল পরিমাণ দিয়ে। আসল হচ্ছে দেওয়ার মতো সদর্থক মানসিকতাটা আছে কিনা, সেটা হচ্ছে বড় প্রশ্ন। অতীতে আমরা দেখেছি বিগত 15 বছরে কর্মচারীদের অজুহাত করা হয়েছে ঋণ, অর্থনৈতিক অবস্থা খারাপ, কেন্দ্রের বঞ্চনা ইত্যাদি। কিন্তু যে মেলা, খেলা, উৎসবের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে, আজকেও সমানভাবে পশ্চিমবঙ্গে সেভাবে হচ্ছে। তারকেশ্বরে কেউ যেতেই পারেন, তার ধার্মিক মানুষ ধর্মাচরণের জন্য তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতেই পারেন। তার জন্য রাজ্য কোষাগার থেকে বিপুল অর্থ ব্যয় করে হেলিকপ্টার করে পুষ্প বৃষ্টি হবে। আর কর্মচারীদের শনি রবি ছুটি নেই, সোম থেকে শুক্র মানে রবি প্রত্যেক দিন মানে মাথার ঘাম পায়ে ফেলে তাদের দায়িত্ব রূপায়ণ করতে হচ্ছে, প্রশাসনিক দায়িত্ব। সেন্সাসের কাজের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা অ্যাডিশনাল ওয়ার্ক হিসাবে করতে হবে। পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েতের সচিব যারা আছেন গ্রাম পঞ্চায়েত স্তর, তাদের এখন সমস্ত সার্টিফিকেট ইস্যুর পাওয়ার দেওয়া হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে। তাহলে এই কাজগুলো তারা রূপায়ণ করছেন, তারা এরিয়ারের অর্থ পাবেন না, ডিএ পাবেন না, নানানভাবে অর্থনৈতিক ইয়ে করা হবে। আবার মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন না, ডিসেম্বরের মধ্যেই পে কমিশন কার্যকরী হয়ে যাবে। তাহলে অর্থের ব্যবস্থা, এই যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন যথার্থভাবে বলছেন, তা এই অর্থের ব্যবস্থাটা কোথা থেকে হয়? রাজ্য কোষাগারকে শক্তিশালী করতে হয় রেভিনিউ আর্নিং এর মধ্যে। আজকে বিভিন্ন সেক্টরে যদি প্রাইভেটাইজ করে দেওয়া হয়, তার মধ্যে কি রেভিনিউ আর্নিং বাড়বে? কখনোই বাড়বে না। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার মধ্যে দিয়ে রেভিনিউ আর্নিং, বেকারত্বের সংখ্যা বাড়বে আর রেভিনিউ বাড়বে, দুটো কখনো একসাথে চলে না। বেকারত্বের কর্মসংস্থানের মধ্যে দিয়ে রেভিনিউ আর্নিং, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। তাহলে একদিকে চাকরি দেওয়া হচ্ছে না, যারা চাকরি করছেন চাকরি হারাচ্ছেন, বিএসকেরা 2 মাস করে বেতন পাচ্ছেন না। তারা তো ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে মূল এই যে সরকারি যে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তারা মূল দায়িত্ব প্রতিপালন করেন, ডেটা এন্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু। তাহলে তারা কিভাবে নিয়োজিত হয়েছে না হয়েছে এই ধরনের প্রশ্ন উঠতে পারে। কিন্তু সেটা তো কর্মচারীর দোষ না, তাকে সরকার নিয়োজিত করেছে, সে দায় তো সরকারের। তাহলে কর্মচারী আছেন, তিনি কাজ করছেন, অথচ একটা আদেশনামা দিয়ে তাদের 2 মাস করে মায়না বন্ধ রাখা হলো। শুধু তার মায়না বন্ধ না, তার পরিবারটাকে নিয়েও টানা হেঁচড়া করা হলো। আজকে কর্মচারীরা মানসিক স্ট্রেসে আছেন। এই যে গতকাল এনআরএস হসপিটালে, আজকের পত্রিকাতেই দেখেছেন হয়তো, যে একজন নার্স ডিউটিরত অবস্থায় তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। এত মেন্টাল প্রেশার, কারণ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার নেই, স্টাফ নেই, ওভারলোড। তারা তো পরিষেবা দিচ্ছে না। তাহলে বিনিময়ে তার কি প্রাপ্য? ন্যায্য মর্যাদা, ন্যায্য বেতন, ন্যায্য বেতনের ক্ষয় বাবদ মহার্ঘ ভাতা পাওয়া প্রাপ্য।
তাহলে ন্যায্য বেতনের ক্ষয়ও হবে, আবার মানসিক টর্চারও হবে, দুটো একসাথে চলতে পারেনি। ফলে সরকারকে সেই দায়িত্বটা নিতে হবে, বাড়ি করতে হবে, রেভিনিউ আর্নিং এর সোর্স বের করতে হবে। তাতে আমাদের সহযোগিতার ক্রেডিট আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। প্রশাসনকে জনমুখী করার নিশ্চয়ই সেই দায়িত্ব আমরা রূপায়ণ করবো। আমরাও পে কমিশনের কাছে মেমোরেন্ডাম সাবমিট করবো সংগঠনের পক্ষ থেকে। সেখানে আমরা ক্যাটাগরিক্যালি বলে দেবো যে কোথায় কোথায় এই যে বেতন কমিশনের যে তো অতিরিক্ত যে আর্থিক বোঝা, আর্থিক দায়িত্ব, বোঝা বলা ভুল, আর্থিক দায়িত্ব, সেই দায়িত্ব সরকার কোথা থেকে নিরসন করতে পারেন। সেই বিগত 6th পে কমিশনে অভিরূপ সরকারের নেতৃত্বে যে বেতন কমিশন হয়েছিল সেখানেও আমরা ক্যাটাগরিক্যালি বলে দিয়েছিলাম, কিন্তু সরকার সেদিকে চায়। দাদা, আমার শেষ যে প্রশ্নটা ছিল, প্রসঙ্গ হচ্ছে বাঁকুড়া জেলাতে যে সরকারি টাকা যে তছরূপ কর্মীদের, সেই বিষয়টা নিয়ে কি বলতে চাইবেন? মানে আমরা কর্মচারী জীবনের ইতিহাস, এমনকি গতকাল আমি বাঁকুড়াতে গিয়েছিলাম, ডেপুটেশন দিয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে, ডিএম সাহেবের কাছে ডেপুটেশন, ডিএম ছিলেন না, আরেকজন আধিকারিক তিনি ডেপুটেশন দিয়েছেন। ডিএম পদমর্যাদা সম্পন্নই একজন আধিকারিক তিনি ডেপুটেশন দিয়েছেন। তিনিও বলেছেন যে আমার চাকরি জীবনে এই ধরনের ঘটনা অতীতে কখনো শুনিনি। একজন কর্মচারী জিপিএফ অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিয়ে সেখান থেকে জিপিএফ এর অর্থ তুলে নেওয়া, কর্মচারী জানেন না, তার পোর্টালে ঢুকে তার পোর্টালটাকে হ্যাক করে নিয়ে তার ওখান থেকে কারোর 12 লাখ, কারোর 16 লাখ টাকা, কারোর 19 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। এই যে এরিয়ারের অর্থ ঢুকেছে কর্মরত কর্মচারী 16 থেকে 19, সেই অর্থের একটা অংশ এরিয়ারের অর্থ হ্যাক করে তুলে নেওয়া হয়েছে। আধিকারিক জানেন, যিনি করণিক কর্মচারী যুক্ত বলে আমরা জানতে পারছি, তিনি জানেন এক ক্ষেত্রে একজন অ্যারেস্ট হয়েছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ, প্রায় স্বাস্থ্য দপ্তরের অধীন প্রায় 1,75,00,000 টাকার মতো কর্মচারী সঞ্চিত অর্থ এটা তুলে নেওয়া হয়েছে। এবং এটা হয়েছে সম্ভবত গত বছর নভেম্বর মাস থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত। আমাদের কাছে এখন আসছে একজন কর্মচারী যখন জিপিএফ অ্যাপ্লিকেশন করতে গেছে, গিয়ে দেখছেন তার ব্যালেন্স নেই। একজন কর্মচারী 3 মাস বাদে রিটায়ার করবেন, 3 মাস আগে মানে জিপিএফ এর 90% উইথড্র করা যায়, তিনি জানেন না, তিনি অ্যাপ্লাই করেননি, তার নামে 90% উইথড্রল করে 19 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। তার জিপিএফ নীল প্রায় এখন, মিনিমাম যেটুকু থাকতে হয়। তিনি কাঁদছেন কালকে রাস্তায় দাঁড়িয়ে যে আমার 20 বছর চাকরি, তার মধ্যে যেটুকু সঞ্চয় করেছি সেই সঞ্চয়ের অর্থ তছরূপ করা হয়েছে। একজন কর্মচারী রিটায়ার করছেন, তার লিভ এনকেশমেন্ট, সেটা অবসরকালীন সুযোগ, সেই লিভ এনকেশমেন্টের অর্থ তছরূপ করে তুলে নেওয়া হয়েছে। এর আগে বাঁকুড়া জেলার আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আপনার খাতড়া মহকুমা, খাতড়া সাব ডিভিশনের এসডিও সাহেবকে ডেপুটেশন দেওয়া হয়েছে 17 জুলাই। এখন অব্দি কোনো ব্যবস্থা হয়নি। স্বাস্থ্য দপ্তর সিএচি এনকোয়ারি করছে। স্বাস্থ্য দপ্তরের নার্সিং ক্যাডারের কর্মচারী, বিপুল কর্মচারী এইভাবে অর্থ নয়ছয় হয়েছে। স্বাস্থ্য দপ্তর নাকি এনকোয়ারি করছে। আমাদের বক্তব্য হচ্ছে যে প্রাইমারি যাদের মনে হচ্ছে যারা যুক্ত এর মধ্যে, কারণ এটা অফিস থেকে হয়েছে, অফিস মাস্টারের কাছে ডাঙ্গেল থাকে, কারা কারা যুক্ত বলে মনে করছে না, সেটাই বলছি। অফিসে যারা এই সমস্ত বিলের সাথে যুক্ত থাকেন এবং অফিসের যিনি অফিস মাস্টার, যিনি ডিএসসি সার্টিফিকেট যার কাছে থাকে, যার অ্যাপ্রুভাল ছাড়া বিল পাস হয় না, তাহলে তিনি নিশ্চয়ই বিষয়টা জানেন। তার এগেস্টে স্বাস্থ্য দপ্তর কোনো অ্যাকশন দেননি। আধিকারিকের এগেস্টে একজন কর্মচারীকে অ্যারেস্ট হয়েছে, তার অ্যাকাউন্ট সিজ করে রাখা হয়েছে, এবং যে কর্মচারীতে টাকা নয়ছয় করা হয়েছে তাদের কাছে এই প্রলোভন দেওয়া হচ্ছে যে কোনো ধরনের কোনো কেসে যাবেন না, আমরা টাইম টু টাইম যেটুকু পারবো অর্থ ফিরিয়ে দেবো। মানে কিছু অর্থ ফিরিয়ে দেওয়াটার মধ্যে দিয়ে যেন দায় শেষ। কর্মচারী অর্থ নয়ছয় হয়েছে। আমাদের সার্ভিস রুলে একজন এই ধরনের অর্থনৈতিক তছরূপ করলে তার এগেস্টে কি ব্যবস্থা নেওয়া উচিত, ক্যাটাগরিক্যালি সার্ভিস রুলে মেনশন করা আছে। ডিউটিস রাইটস অব্লিগেশনে ক্যাটাগরিক্যালি মেনশন আছে। ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যাপিল রুল আছে, সেই রুলেও ক্যাটাগরিক্যালি বলা আছে, কিন্তু সেখানে কোনো ধরনের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। একজন এগ্রিকালচার ডিপার্টমেন্ট একজন জিপিএফ অ্যাপ্লাই করতে গিয়ে দেখেন যে এপ্রিল মাসে তার নামে 4 লক্ষ টাকা তুলে নিয়েছে। তারপর যখন অফিসকে ধরা হয়েছে, অফিস মাস্টার বড়বাবুকে একটা চিঠি করছেন যে এরকম হয়েছে, আপনাকে অনুরোধ করছি আপনি এই দায়িত্ব থেকে সরে যান।
এরকম মনে হচ্ছে? অনুরোধ ভাবে একদম আমি লাইনটা পড়ে দিচ্ছি এখানে। শ্রী বর্মন ইজ রিকোয়েস্টেড টু হ্যান্ড ওভার অল কিজ অফ আলমিরা drawer and office premises, if any, and other relevant documents to Dr. Kormakar and corporate with Mr. Hassan, showing full official integrity for this interest of public service. He is requested. তার আগে বলেছেন যে এরকম অর্থনৈতিক ঘটনা ঘটেছে, এটা এভিডেন্স আছে, আমাদের কাছে তালিকা আছে। আমরা গতকাল এসডিও সাহেবের ডিএম এর কাছে, বাঁকুড়া ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম, তিনি অন্য মিটিংয়ে ব্যস্ত ছিলেন। আধিকারিকের কাছে অ্যাডিশনাল র্যাঙ্কের যিনি আছেন তার কাছে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি, এবং আমরা পরিষ্কার বলেছি সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কর্মচারীদের সুদ সহ অর্থ ফেরত দিতে হবে। জিপিএফ এ থাকলে যে সুদটা পেত সেই সুদ সহ অর্থ ফেরত দিতে হবে, না হলে প্রয়োজনে আগামী দিনে আমরা বৃহত্তর প্রশাসনিক পদক্ষেপ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আমরা দাবি করব। এই প্রসঙ্গে সরকারি পক্ষ থেকে কি কোনো বিবৃতি দেওয়া হয়েছে? কোনো বিবৃতি দেওয়া হয়নি। বললাম না, নভেম্বর 25 থেকে এপ্রিল 26 পর্যন্ত এই র্যাকেট কাজ করেছে। র্যাকেট, আমরা বলছি র্যাকেট, কারণ এটা একটা দুটো দপ্তর না, খোঁজ দিলে হয়তো এরকম অনেক জায়গাতেই পাওয়া যাবে। এটা বিচ্ছিন্নভাবে কোনো একজন বা দুজন কর্মচারী আধিকারিকের দ্বারা কাজ হতে পারে না। ট্রেজারি বিল পাস করছে, তাহলে আমার জিপিএফ অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হওয়ার কথা, আমার না হয়ে অন্য আরেকজনের নামে ক্রেডিট হয়ে গেল, সে ডকুমেন্টস আছে, তাহলে ট্রেজারি অফিসার কি করছেন? এছাড়া ডিটেলস যেটা তো ট্রেজারিতেও আছে, স্যালারি বিল হয় ট্রেজারির মধ্যে দিয়ে, তাহলে অন্য অ্যাকাউন্টে কি করে ট্রান্সফার হয়ে গেল? তো মানে এমপ্লয়ি পরিবারের কারণ না, যে কর্মচারী কি পাত্র এবং তার মিসেসের নাম, এই দুটো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল বিপুল পরিমাণ অর্থ। আমরা সংগঠন থেকে গতকাল ডেপুটেশন দিয়ে এসেছি, আমাদের কাছে এই তথ্য আসার পরবর্তীতে, কারণ কর্মচারী কাঁদছেন কালকে রাস্তায় দাঁড়িয়ে, তার সারা জীবনের অর্থ, সারা জীবনের সঞ্চিত অর্থ, তার ভবিষ্যৎ পড়ে আছে, তার পরিবার পড়ে আছে, তারা পরিবারের লোকজন এসছেন কাল। ফলে এর একটা হেস্তনেস্ত, সুনির্দিষ্টভাবে এদের অর্থ ফেরত এবং আইনানুগভাবে প্রশাসনিকভাবে যাদের এগেনস্টে, যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, তাদের এগেনস্টে সুনির্দিষ্ট পদক্ষেপ রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। এত চারিদিকে দুর্নীতি, এই দুর্নীতি কিভাবে মুক্ত হতে পারে বলে মনে করছেন? তো দুর্নীতি তো ভয়ঙ্কর বেরোচ্ছে বিভিন্ন, আমরা সবাই চমকে যাচ্ছি। হ্যাঁ, এতদিন ইট বালি পাথর শুনেছি, কর্মচারী অর্থ দুর্নীতি করছে, এবং সেই আমার যেটুকু মনে হয় কর্মচারী নিজের যিনি করেছেন বা যারা করেছেন শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এত বড় রিস্ক নিতে পেরেছেন। নিশ্চয়ই ওপর তারা কোনো মদত ছিল। ফলে আমরা মনে করি এটা একটা বৃহত্তর র্যাকেট কাজ করেছে। এই সরকার মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন যথার্থভাবে যে ভয়হীন ভরসা তাদের উপর করতে পারেন, এবং দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। তাহলে এই যে দুর্নীতির ঘটনা ঘটেছে, আমরা সরকারের নোটিশে নিয়ে এসেছি, আমরা প্রত্যাশা করব, দাবি রাখবো সরকার এই জিরো টলারেন্সের জায়গায় এখানে যথাযথ ব্যবস্থা নেবেন। আজকে সরকারি কর্মচারীর এই দুর্নীতির অর্থ তার যদি প্রকৃত সুরাহা না হয়, তাহলে সাধারণ মানুষ কি করে ভরসার জায়গা রাখবেন? তাহলে ভরসার জায়গা প্রতিষ্ঠিত করতে গেলে কর্মচারীদের এই অর্থ ফিরে দিতে হবে। এবং আমাদের আশঙ্কা শুধুমাত্র বাঁকুড়া জেলার মধ্যে এটা সীমাবদ্ধ নয়, আরো কয়েকটা জেলাতে আছে। আমরা তথ্য জোগাড় করে, খবর আমাদের কাছে আছে, তথ্য নিয়েই তারপরে আমরা বলবো। এখন যে রিপোর্টটা আপনাকে দিলাম সেটা হাতে তথ্য নিয়েই আমরা বলছি। এই যে তালিকা আছে, তালিকা দেখতে পারেন, এই তালিকার কর্মচারীদের অ্যাকাউন্টের অর্থ অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে কি করে সম্ভব? এই যে তালিকা, আমাদের সব কর্মচারীদের নামের তালিকা। আমরা কালকে সুনির্দিষ্টভাবে তথ্য সহ তাদের কাছে ডেপুটেশন দিয়ে এসেছি। আমরা বলেছি এই আগস্ট মাসটা আমরা দেখব, নাহলে সেপ্টেম্বরের প্রথম দিকে আমরা কিন্তু যা পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ কর্মচারীদের আমাদের সদস্যর কথাও বলছি না, কর্মচারীদের ন্যায় প্রতিষ্ঠা, তার নিজস্ব অধিকার প্রতিষ্ঠা পৌঁছে দেওয়ার দায়িত্ব রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। আশা করি সরকার এদিকে সদর্থক দৃষ্টিভঙ্গি দেবেন এবং কর্মচারীদের প্রকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার যথাযথ ব্যবস্থা।